নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বৃষ্টির নকশি কাঁথায় তোমাদের আবারও স্বাগত। কথাতে ছিল যেটা আমি তোমাদের শেয়ার করো, মানে ইউটিউবে ভিডিওটা ছাড়বো, কেননা আমরা নিজেরাও কিন্তু ভুক্তভোগী। তো বৃত্তান্তে গেলে হয়তো তোমরা বুঝতে পারবে, এখন তোমরা কনফিউশনে আছো, সেটা স্বাভাবিক। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট। আচ্ছা, না বসে আছে পেছনে, দেখেছো? আচ্ছা, পয়েন্টে আসি। আমাদের একটা ইনফরমেশন শেয়ার করি। আমাদের পেট পেরেন্টস যারা আপনারা তো জানেন আমার বাড়িতে আছে, মানে আমার কালিজেকা টুকরা বলা যায়, মানে আমার প্রাণ, ধ্যান জ্ঞান সব কিছুই আমার ছানা, ওই যে থানা আমার। তো ওর কিছু কিছু ভিডিও শর্টসও আমি দিয়েছি, হয়তো আপনারা দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে বেশ কিছুদিন ধরে, মানে কিছুদিন বলবো এই ধরুন 2 বছর বোধহয় শুনেছি, আমি তো জানতামই না এই বিষয়ে। আমাদের পেট পেরেন্টসদের মধ্যে খুবই মানে আশঙ্কাজনক, মানে খুবই চিন্তার বিষয়, সেটা হচ্ছে রোগটা বেবিসিয়া। আপনারা হয়তো অনেকেই ফ্যামিলিয়ার থাকবেন, এখন অনেকেই ফ্যামিলিয়ার, কেননা আমাদের ইউটিউব আছে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কস আছে, সেখানে আমরা সব কিছুই খবর পাই। একটা জিনিস আমি বলবো, আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি যখন ছোট তখন থেকেই কিন্তু আমার বাড়িতে কুকুর আছে, ঠিক আছে? এবং সেটা ইন্ডিজও আছে, ছিল একটা সময়, অনেক ছিল, ইন্ডিজ ছিল, তার সাথে সাথে কিন্তু ব্রিডেরও ছিল, ঠিক আছে? এবার একসাথেই ওরা থাকতো, খেলাধুলো করতো। তার পরবর্তীকালেও অনেক কুকুর মানে এসেছে, এবং তারা আমাদের ছেড়ে চলেও গেছে। দুটা হচ্ছে 2 বছর আগে আমরা জানতাম না অ্যাকচুয়ালি এই রোগটার বিষয়, ঠিক আছে? কোনো আইডিয়াই ছিল না ছোট থেকে যে এরকম একটা রোগও হতে পারে, মারণ রোগ, সেটা কিন্তু আমিও জানতাম না। ইনফ্যাক্ট আমার বাবা মা বা আমার চারপাশে যে লোকজন যারা কুকুর পুষতো, ঠিক আছে, বাচ্চা বাড়িতে থাকতো তাদের, তারাও কিন্তু এই জিনিসটার সাথে মানে অবগত ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি এই জিনিসটার সাথে ফেস টু ফেস আসি 2 বছর, দেড় 2 বছর আগে, যখন আমার একটি কুকুর, মানে আমার বাপের বাড়ির বলছি, ইন্ডি বাচ্চা একটা, তো 3 বছর বয়স, খুবই দুরন্ত, খুবই ছটপটে। তো সেই বাচ্চাটা হঠাৎ করে একদিন ঘুম থেকে ওঠে, এবং মানে কাউকে সে, মানে কি বলবো আর কি, মানে যেরকম চিনতে না পারলে যেরকম করে, আম, সেরকম করছিল, মানে চিনতে পারছিল, মানে আমার বাবাকে যেহেতু ভীষণ ভালোবাসতো, আমার বাবাকে, বাবার টাচটা চিনতে পারতো, যে বাচ্চা আগের দিনও খেলেছে দুলেছে, খাওয়া দাওয়া করেছে, হাত থেকে খাবার খেয়েছে, দুরন্তপনা করেছে, বাকিদের সাথে বদমাইশি করেছে। তো হঠাৎ করে পরের দিন সকালবেলা উঠে যদি এই জিনিসটা, এই সিনারিওটা একটা প্যারেন্টকে যদি ফেস করতে হয়, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝবেন যাদের বাচ্চা আছে তাদের ওপর কী ঝড় বয়ে যায়। তো যাই হোক, আম, ওই সিমটমটা মানে ওই ওরকম করছিল, মানে চিনতে পারছিল না। তারপর যেন সব কিছুই চোখে ঝাপসা দেখছে, যেখানে সেখানে হাঁটতে হাঁটতে মাথা ঠুকে যাচ্ছে, মানে অ্যাজ ইফ চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না, মানে একটা যেন পর্দা মতো চলে এসছে। তো আর কন্টিনিউ না মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সবসময় ছিল। তো আমরা জেনারেলি এরকম দেখেই সঙ্গে ডাক্তারবাবুকে খবর দিই। আর যে ডাক্তারকে আমরা দেখাতাম, মানে আমি ছোট থেকে যতদিন আমার বাড়িতে কুকুর ছিল, ওই ডাক্তারই আমাদের দেখে এসছে, মানে মানে একরকম বলতে পারেন ভীষণ বিশ্বস্ত, মানে ওনাকে আমরা খুবই বিশ্বাস করতাম, কেননা সব কুকুর তো আমার ছোট থেকে দেখেছে, উনি করতেন। তো ওনাকে ফোন করা হয়, আর ওনার একটা জিনিস সবসময় ছিল, মানে আমি যদি এখন ফোন করি ওনাকে, উনি ওনার সময় মতো আসবেন, ঠিক আছে? আমার যদি মানে এমার্জেন্সি কেসও থাকে, এটা সবসময় অনেকবারই হয়েছে, এমার্জেন্সি কেস থাকলেও কিন্তু উনি ওনার সময় মতো আসবেন। যদি আমার এখন দরকার হয়, উনি ওনার সব কিছু মিটিয়ে ফিটিয়ে যখন ওনার সময় হবে, উনি ওই 2-3 ঘন্টা বাদে আসবেন। তো সেখানে হয়তো তখন আমাদের আর দরকার নাও হতে পারে, ওরকম সিচুয়েশনও বহুবার এসছে। তো এবারেও ডাক্তারকে ফোন করে যখন ডাকা হয়, ডাক্তার তখন সেই মুহূর্তে আসেনি, সকালবেলা ডাকা হয়েছিল 7টার সময়, আমার এখনও মনে আছে। আর সেই সময় আমি, এখনও মনে আছে, আমি হতে দিয়ে বাপের বাড়িতেই পড়ে থাকতাম, ঠিক আছে? কেননা আমি যেহেতু ছোটোবেলা থেকে কুকুরের সাথে মানুষ, আমার খুব কাছের ছিল ওরা, যতই শ্বশুরবাড়ি চলে আসি বা যতই আমারও বাচ্চা আছে বাড়িতে, কিন্তু হয় না, একটা টান তো থেকেই যায়। তো আমাকে ওরা খুব ভালোবাসতো, আমি যেহেতু, মানে আমার খেলার সাথী বলতে পারেন আর কি। তো বাবা তো জেনারেলি যেটা হয়, বাবা মার একটুখানি ইমোশনাল ব্রেকডাউন হয়ে গেছিলো, যে বাড়ির বাচ্চা যদি এরকম হয়। তো যাই হোক, তারপর ডাক্তার আসে,
ডাক্তার এসে যখন বসেন মানে দেখতে ওকে, ফার্স্ট অফ অল ওকে একদমই টাচ করতে চাইনি। আমি আবারও বলছি, যে ডাক্তার আমাদের শুরু থেকে আমাদের মানে দেখেছে, সব বাচ্চাগুলোকে দেখে এসছে, উনি ডায়াগনোস করতেন। আমার বাড়িতে এসে মানে আমার বাপের বাড়িতে এসে যে কুকুর মানে বাচ্চাটা আমাদের এফেক্টেড ছিল, শরীর খারাপ হয়েছিল, এফেক্টেড বলবো না, সেই সময় শরীর খারাপ হয়েছিল, তো ওকে কিন্তু টাচ করতে চায় না। তো আমরা অনেক রিকোয়েস্ট করি যে ডাক্তারবাবু একটুখানি আপনি হাত দিয়ে দেখুন না, বা একটুখানি সিমটমগুলো দেখে বলুন না কী অসুবিধা। কেন আমরা তো একদমই নোভিস, মানে আমরা তো জানিই না কী হচ্ছে, তাই না? আমরা তো মানে চাইবো যে বাচ্চাটা কিভাবে আমরা ওকে কমফর্ট লেভেলে নিয়ে যেতে পারি। তো সেটার আপ্রাণ চেষ্টা করছিলাম। অনেকবার বলা সত্ত্বেও কিন্তু ডাক্তারবাবু মানে টাচ করেন না, এবং দেখেই বলে দেয় যে রেবিস হয়েছে, রেবিস এফেক্টেড। তো তখন আমি যেহেতু ছিলাম স্পটে, আমি বলেছিলাম যে এটা রেবিসের কোনো সিমটম নয়। আমি যেহেতু ছোটো থেকে প্রচুর কুকুর দেখে এসেছি, ঘেঁটেছি, বাইরের কুকুরও আমি অনেক ঘেঁটেছি, এবং আমার বাবা অনেক আগে থেকে বাইরের কুকুরদের ফিড করায়, ঠিক আছে? তো একটা তো এক্সপিরিয়েন্স থাকে, এত বছরের এক্সপিরিয়েন্স। তো আমি এটাই বুঝতে পারছিলাম না, আমি বারবার বলছিলাম, যে বাবাকেও বলছিলাম যে এটা কিন্তু রেবিস নয়, এটা রেবিস নয়, উনি ভুল বলছেন। তো বাট স্টিল উনি একদমই মানে হাত পা তুলে দিয়ে বলে একদম যে রেবিস হয়েছে। তা আমরা তখন বলি যে একটা টেস্ট করাই, হয়তো ব্লাড টেস্ট করালে বা কিছু করলে অন্তত বোঝা যাবে। কেননা অনেক কুকুরই এরকম হয় যে রেবিসের মতো লাগে, কিন্তু আদৌ কিন্তু তারা অনেক হতে পারে, অনেক সিমটমসে অনেক কিছু কুকুর যে রেবিসই হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে? আপনারা হয়তো যারা একটু এক্সপিরিয়েন্স যারা জানেন, এটা আপনারা রিলেট করতে পারবেন। এক্সকিউজ মি। তো যাই হোক, তারপরে ডাক্তারবাবু চলে যান, টেস্টেও বলেন যে না, কোথাও গেলে টেস্ট হবে না। তো যাই হোক, মানে আমাদের একজন চেনা জানা ছিলেন, যে ব্লাড টেস্ট মানে রক্ত নিয়ে যেত, এবং ব্লাড টেস্ট ফার্স্ট টেস্ট উনিই করতেন আর কি, আমাদের খুবই মানে চেনা উনি। তো ওনাকে বলার পর উনি আসেন, এসে ওনার ব্লাডটা মানে নিয়ে যায়, স্যাম্পল নিয়ে যায়। তো যখন ওটা টেস্ট করানো হয়, তখন কিন্তু কোনো রকম রেবিসের সিমটম রিপোর্টে কিচ্ছু ছিল না। কি ছিল? যে বেবিসিয়া গিবসনি, ঠিক আছে? এবার যে কথাটা আমি বলছিলাম বেবিসিয়া, তো হ্যাঁ, আরও একটা কথা না বললেই নয়, যে রিপোর্ট আসতে না, এই রিপোর্টটা আসতে অন্তত ম্যাক্সিমাম 4 থেকে 5 দিন সময়, অথেন্টিক জায়গা থেকে করলে 4 থেকে 5 দিন ওরা ডায়াগনোস করে, তারপর রিপোর্টটা পাঠায়। মানে ওটা ম্যাচিওর হতে, মানে ব্লাড স্যাম্পেলটা ঠিকঠাকভাবে রিপোর্ট দিতে ওটা টাইম নেয়, ঠিক আছে? তবেই বোঝা যায়। তো এর মধ্যেই যখন ডাক্তারবাবু বলেছিলেন রেবিস, আমার বাবার এত কাছের ছিল বাচ্চাটা, প্রত্যেকটা বাচ্চাই। তো বাবা বলে যে রেবিস হলেও কিন্তু ওকে আমি লাস্ট মোমেন্ট অবধি মানে কমফর্টটা দিয়ে যাব, মানে খাওয়ানো দাওয়ানো এভরিথিং। ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে, একটু মানে ইমোশনাল হয়ে যাচ্ছি ওর কথা মাথায় এলে। তো বাবা তখনও কিন্তু স্পুনে করে ওকে ফিড করিয়েছে, ঠিক আছে? এবার ফিড করাতো, মানে ফিড কন্টিনিউ 3-4 দিন ও ছিল, ফিড করিয়েছিল। তারপরে খুব কষ্ট, মানে মানে খুব লড়াকু ছিল তো বাচ্চাটা, খুব মানে ফাইট করেছে বাঁচার জন্য। তো প্রবলেমটা হচ্ছে, যেটার জন্য আমি ভিডিওটা করছি, যে আমরা না এরকম অনেক পেরেন্টস আছি যারা যারা এইসব রোগ, এগুলো তো ফরেন রোগ, আমাদের ইন্ডিয়াতে এইসব রোগ আমরা তো কোনোদিন, আপনারা কি শুনেছিলেন এই কিছু বছর আগে? আমরা তো শুনিনি। তো এই যে জিনিসগুলো আসছে না, এগুলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া থাকে না। এই জন্য লোকে যা বলে সেইটাই আমরা বিশ্বাস করে নিই, এবং তাদের ওইভাবে ছেড়ে দিই। হয়তো অনেক বাবা মারা যেরকম আমরা ছিলাম, যে আমরা জানতামই না, যদি আমরা মানে বাবার উদ্যোগে, এটা আমি কমপ্লিটলি আমার বাবাকে মানে করবো, যে আমার বাবা যদি এই রিপোর্টটা না করাতো, আমরা হয়তো বুঝতেই পারতাম না যে অ্যাকচুয়ালি রোগটা কী, বা এই রোগটা তার হয়েছে, ইটস নট রেবিস। আর আমার বাড়িতে কিন্তু আরও ওই বাচ্চাটার সাথেও 6-7টা বাচ্চা আছে, ঠিক আছে? সেটা ব্রিড অ্যান্ড ইন্ডিজ তো আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যখন এই রিপোর্টটা বেরোয়, তো আমরা জানতে পারি, এবং দুঃখবশত মানে ভেরি স্যাডলি দেখা যায় যে ওই বাচ্চাটার, মানে আমাদের বাচ্চাটার কিন্তু অলরেডি লিভার অ্যান্ড কিডনি হাফেরও বেশি ড্যামেজড হয়ে গেছে।
মানে তখন পুরো হাত পা বাঁধা আমাদের, মানে আমরা যদি চাইও কিছু করা যাবে না। যেরকম আমরা দেখেছি আমাদের খুব খুব ভালোবাসার সন্টু ছিল, তারপর তনিমাদি, হয়তো আপনারা নিশ্চয়ই চিনবেন ওনাকে, কে চেনে না তাই না, এত ভালো মানুষ। তো তনিমাদিরও যে চিকু ছিল, আমরা মানে আমাদের কিন্তু খুবই কাছের ছিল তাই না, আমরা দেখতাম, খুব ভালো লাগতো ভিডিওগুলো। তো ওরাও কিন্তু ভগবানের, চিকুর অনেকটাই বয়স হয়েছিল, কিন্তু স্টিল একটা মা বাবার কাছে ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক, বাচ্চা যতই বড় হয়ে যাক, সে তো বাচ্চাই থাকে না। সেই মনে পড়ে যায় যখন কোলে করে তাকে নতুন মানে হাতে করে নিয়ে আসা বাড়িতে, সেই দিনটা সবসময় একটা মা বাবার কাছে মনে থাকে যে বাচ্চা কখনো বড় হয় না। তো যাই হোক, তো তারা কিন্তু ভগবানের কাছে চলে গেছে, ঠিক আছে। তো আমার বাচ্চাটাও আফটার 4-5 দিন ও লড়েছে, হ্যাটস অফ। মানে ওর মতো, আমি এত ছোটো থেকে বারবার বলছি কুকুর দেখেছি, কিন্তু ওর মতো না, মানে এত ফাইটিং স্পিরিটের বাচ্চা আমি কোনো দিন দেখিনি। আর খুব দুরন্ত, মানে প্রচণ্ড, ও ছিল আর কি মস্তান টাইপের আমাদের বাড়িতে। ও প্রচণ্ড মানে দাদাগিরি দেখাতো সবাইকে, তো ও ভালোবাসাটাও বেশি পেত যেহেতু খুব দুষ্টু ছিল। তো যাই হোক, এবার ওই রিপোর্টটা নিয়ে আমরা একজন ডাক্তারের খোঁজ করি, কেননা সেই ডাক্তার, যে ডাক্তার আমাদের ওখানে আসতো, মানে আমাদের চেক আপ করতো, আসতো, তাকে খুব একটা আমরা ট্রাস্ট করতে আর পারি না, স্বাভাবিক ব্যাপার সেটা। তো আমরা ভালো ডাক্তারের খোঁজ করি। ডাক্তার গোপাল সামন্ত, আপনারা হয়তো চিনবেন, হাওড়াতে যে যোগমায়া আছে, যোগমায়ার ওখানে গভর্নমেন্ট যে হসপিটালটা, অ্যানিমাল হসপিটাল, উনি ওখানে বসে। তো ওনার খোঁজ পাই, মানে খোঁজ পাই বলতে যেখান থেকে আমরা ওষুধ নিতাম, আমাদের একজন মানে বাচ্চাদের সব ওষুধপত্র ওই দোকান থেকে নেওয়া হতো। তো ওইখানেই উনি বলেন যে এরকম ডাক্তার আছে, গিয়ে দেখাতে পারেন। যখন রিপোর্টটা দেখানো হলো বাচ্চাটার, তো তখন ডাক্তার বলে যে যা অবস্থা হয়েছিল এইটার, মানে এই রোগটা কি বলুন তো, ফার্স্টে কিন্তু লিভার অ্যান্ড কিডনি দুটোকেই এফেক্ট করে আর খুব বাজেভাবে ড্যামেজ করে, ঠিক আছে। আর এত তাড়াতাড়ি হয় না, মানে আপনি বুঝতেই পারবেন না, ঠিক আছে। এই ধরুন আগের দিন হয়তো আপনার বাচ্চা খেলছে, পরের দিন হয়তো সে নেতিয়ে পড়লো, ভগবান না করুক কারুর বাচ্চা এরকম হোক, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিচ্ছি, আমার সাথেও হয়েছে সেটা, আমার নিজের বাচ্চা, যেটা আমি আসবো পরবর্তী এতে সেগমেন্টে আসবো। তার আগে বলি, তো ডাক্তার বলে যে এটার 80% মতো কিডনি ড্যামেজ হয়ে গেছে, এবং আমরা ওই রিপোর্টের সাথে সাথে না বান, ক্রিয়েটিন, LFT সবই করিয়েছিলাম। তো ডাক্তার সবই রিপোর্ট দেখে বলে যে বেবিসিয়া গিবসনই হয়েছে, এবং এটাও আমরা জানতাম না যে বেবিসিয়ারও এতগুলো পার্টস হতে পারে, মানে ওই যে একটা রোগ যে ওটা কিন্তু না, এলেশিয়া বলে একটা আছে, আরও বেবিসিয়ার আলাদা আলাদা অনেক টাইপস আছে। তো আমাদের যেটা হয়েছিল সেটা গিবসনই। এবার ডাক্তারবাবু বলে যে আপনাদের বাড়িতে, মানে আমার বাবাকে বলে যখন রিপোর্টটা দেখাতে যায়, বলে আপনাদের বাড়িতে যতগুলো বাচ্চা আছে প্রত্যেকটা কিন্তু এফেক্টেড হবে, মানে এতদিনে হয়তো হয়েও গেছে। তো যথারীতি আমরা হন্তদন্ত হয়ে বাড়ি এসে একটার পর একটাকে চেক আপে ডাক্তারের কাছে নিয়ে যাই, এবং প্রত্যেকটা বাচ্চার রিপোর্ট করানো হয়। তার মধ্যে সব কিছু ডাক্তারবাবু কোনো মানে ছাড়েনি, সত্যি কথা বলতে প্রত্যেকটা বাচ্চার রিপোর্ট করানো হয়। তো প্রত্যেকটা বাচ্চার রিপোর্টে আপনারা বিশ্বাস করবেন না, 19-20 একটু আধটু কিন্তু তারাও এফেক্টেড, ঠিক আছে। মানে এই যে জার্মটা এতটাই, মানে ইটস লাইক কোভিড ছিল না আমাদের করোনার সময়, কোভিডে যে সামনে কেউ থাকলে বা মানে সামনেও মানে নিঃশ্বাসেই হয়তো সেই জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, মারণ রোগ টাইপের। আর এটা সত্যি মারণ রোগ। তো যথারীতি তাদের ইঞ্জেকশন চলে, বোধহয় 6-7টা, 4-5টা করে 3-4টে, মানে এরকম বডি ওয়েট অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া হয়, তার সাথে তো অ্যাম্পেল মেডিসিনস। আর যেহেতু এই রোগটা প্রচণ্ড রক্তকণিকা, মানে রেড ব্লাড সেলসগুলোকে ভেঙে দেয়, আরও সেই জন্য বাচ্চা নেতিয়ে পড়ে, তো মানে আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ে আর কি। সেই জন্য প্রচুর মেডিকেশনস দেওয়া হয়, লিভার প্রোটেকশন দেওয়া হয়, সাথে তো মানে এদিক ওদিক টেস্ট চলতেই থাকে, ব্লাড টেস্ট চলতেই থাকে, এবং ভ্যাকসিনও চলতে থাকে। আর ভ্যাকসিন মানে এটা কিন্তু নর্মাল ভ্যাকসিন, মানে আমরা যেরকম ভ্যাকসিন নর্মাল আপনারা বাচ্চাকে দেন, রেবিসের ভ্যাকসিন, করোনা ভ্যাকসিনের ভ্যাকসিন, মানে ইঞ্জেকশন, আরও অনেক রকম যেগুলো আছে প্রোটেকশনের,
এটা কিন্তু সেরকম না, মানে এটার এফেক্টটা এতটাই বেশি যে ইঞ্জেকশনটা দেওয়ার পরে না মানে রীতিমতো অবজারভেশনে ওখান থেকে মানে ডাক্তারবাবু আমাদের বলেছিল যে 8 ঘন্টা কিন্তু অবজারভেশনে রাখতে হবে। অনেক বাচ্চা না একটু সেন্সলেসও হয়ে যায় বা অনেক রকম প্রবলেমসও আসে, বিকজ এতটাই মানে হার্ড ইঞ্জেকশন, মানে হার্ড বলতে কি যে সলিউশনটা আছে মানে এতটাই কি বলবো মানে এতটাই জ্বালা জ্বালা করে না রক্তের ভেতরে, এবং এফেক্টটা শুরু হয় কেননা ভাবতে পারছেন যে একটা মারণ রোগের মতো জীবাণুকে যদি কোনো ভ্যাকসিন মারতে পারে সেরকম, তার তাহলে মানে এটা কি হবে, রিয়াকশানটা কীরকম হবে, কীরকম হতে পারে সেই মেডিসিনটা, যে এরকম একটা রোগকে মানে আস্তে আস্তে ব্লাডেই তো অ্যাকচুয়ালি জিনিসটা থাকে, জার্মটা ওটাকে মারে। তো সেই জন্য অবজারভেশনে রাখতে হয়। অনেক বাচ্চাকে কিন্তু আমার চোখের সামনে স্যালাইনও দিতে হয়েছে, জাস্ট দে আর 5-10 মিনিটসের মধ্যে। তো মানে সেই জন্য অবজারভেশনে রাখতে হয় আর কি। তো যাই হোক, হ্যাঁ, আর আরও একটা কথা বলি, বাড়িতে আসার পরেও কিন্তু বাচ্চা নেতিয়ে থাকে, মানে এতটাই জোরদার, মোটামুটি 2 দিন মতো সেটার এফেক্টটা থাকে। খাওয়া দাওয়া কমে যায়, মানে মুভমেন্টস কমে যায়, নেতিয়ে থাকে, গায়ে জ্বর আসতে পারে, ঠিক আছে? তো এরকম এফেক্ট থাকে। আর আমাদেরগুলোরও হয়েছিল, মানে ভগবানের দয়া সেন্সলেস কেউ হয়নি, নিয়েছিল শরীর, কিন্তু ওই যে বললাম যে বাড়ি এসে কিন্তু এই সবসময় নেতিয়ে থাকা একটা লেথার্জিক ভাবটা, কিন্তু সবসময় খাওয়া কম হয়ে যাওয়া, এগুলো সবার হয়েছে। আর আরও একটা রোগের যে মেন জিনিসগুলো, সেগুলো তো আপনারা অবশ্যই রিপোর্ট করাবেন। আর প্লিজ আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি, বাচ্চার যদি মানে বাড়ির বাচ্চার চারপেয়েও বাচ্চার যদি কোনো রকম কিছু আপনারা দেখেন, সেটা একটা বডিতে লাম্প হতে পারে, বা একটা ধরুন হয়তো বহুদিন ধরে প্রচণ্ড ইয়েলো ইউরিন পাস করছে, টয়লেট পাস করছে, চোখে খুব বেশিভাবে নোংরা আসছে, বা ধরুন চুল করছে, কোথাও র্যাশ হয়েছে, ম্যাক্সিমাম আমি দেখেছি। যে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা করার কিন্তু মূল উদ্দেশ্য এইটাই, যে যাতে আমি তো ভুক্তভোগী, এই জিনিসগুলো যাতে আপনাদের সাথে না হয়। অনেক লোক এরকম থাকে যে পাবলিক ফোরামে গিয়ে, যেরকম ধরুন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, সেখানে গিয়ে কিন্তু হেল্প চায়। স্বাভাবিক ব্যাপার, সেটা মা বাবা একটা নর্মাল প্রাইমারি স্টেটে সেটা করে থাকে, যে আমার বাচ্চার এরকম হয়েছে, কি করব, বা এটা আপনারা জানেন এটা কি সলিউশন, এইগুলো করবেন না। আমি রিকোয়েস্ট করছি, আমি বললাম যে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কেননা প্রত্যেকটা বাচ্চার জীবন কিন্তু ভীষণ মূল্যবান। আমি একটা পেট প্যারেন্ট, একটা মা হয়ে আমি বলছি যে আমার বাচ্চা যে আমার কোন জায়গাটা, বা ওর বাবার কথাও আমি বলছি যে আমাদের বাচ্চা যে কোন জায়গাটায় আছে, এটা কিন্তু একটা মা বাবাই মানে বুঝবে। আর আমার বাবার কথাটাও বলবো যে বাবা মানে যাদের বাড়িতে থাকে না তারাই বোঝে আর কি। আর অবশ্যই অনেকের বাড়িতে থাকে, তারা বাচ্চাকে বাচ্চা বলে মনে করে না, কেন অনেক জায়গায় আমি দেখি যেরকম ছেড়ে দিয়ে চলে যায়, অত্যাচার অ্যাবিউজ করে, অনেক রকমভাবে অ্যাবিউজ করে। আমি তাদের কথা একদমই বলবো না, কেননা আমি মনে করি না তারা মানুষের পর্যায়ে পড়ে, মানুষ তো নয়ই, পশুও বলবো না, তারা হয়তো নরকের কীটও হতে পারে। আমি একদমই তাদের মানে সহ্য করতে পারিও না। তো যাই হোক, সেটা একটা আলাদা টপিক, সেই নিয়ে আমি এখানে কথা বলবো না। যারা সত্যি ফ্যামিলি মেম্বার মনে করেন, আমি তাদের জন্য বলছি, এরকম না মানে পাবলিক ফোরামে গিয়ে হেল্প চাইবেন না, তার থেকে বেটার একটা ভেটের সাথে অবশ্যই কনসাল্ট করবেন। আর ভেট মানে কি, যাকে তাকে, এখন প্রচুর ডাক্তার আছে, আমি কোনো ডাক্তার কমিউনিটিকে আমি কোনো করছি না, নিচু করছি না, আর ডিসরেসপেক্ট করারও কোনো রকম কোনো ইন্টেনশন নেই। আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, যে ভালো একজন ডাক্তার প্রচুর আছে, সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ থাকে, এবং ভালো ডাক্তারও প্রচুর আছে। যেরকম আমরা যাকে দেখাই, তিনি তো আমাদের কাছে ভগবান সমতুল্য, মানে আমরা এতটাই ওনাকে, আমি তো প্রচণ্ড একটা মায়ের কাছে বাচ্চার জীবন ফিরিয়ে দেওয়া মানে সে ঈশ্বরই হতে পারে, সেই জন্য সেই জায়গাটা আমি ডাক্তারবাবুকে রাখি, ডক্টর গোপাল সামন্ত। আর সেই জন্যই বলবো যে এরকম উল্টোপাল্টা না লোক প্রচুর কথা বলবে, যাদের জ্ঞান নেই এইসব সম্বন্ধে, তারাও কিন্তু জ্ঞান দিতে চলে আসবে, বুঝলে? আমি দেখেছি তো নিজের এক্সপিরিয়েন্সে, লোককেও দেখেছি, সেই জন্য কাউকে জিজ্ঞেস না করে, যদি মনে হয় যে এটা সিরিয়াস কিছু হয়েছে, বা আপনি সেই যে জায়গাটায় যাচ্ছেন লোককে জিজ্ঞেস করার সেই জায়গাটাতে, তার থেকে আমি মনে করব যে একটা ভালো ভেটের অবশ্যই পরামর্শ নেবেন। আর ভালো ভেট মানে যেটা বললাম, ভালো ভেট মানে হচ্ছে ভালো করে খোঁজ নেবেন, আগে ভালো করে খোঁজ নেবেন, যাকে তাকে দেখাবেন না, ঠিক আছে? প্লিজ, এটা আমি অনুরোধ করছি, কেননা আমরা কিন্তু ভুগেছি। যাকে আপনি
মানে লাস্ট 10 years 20 years যে বিশ্বাস করছেন, সে যে আলটিমেট ভীষণ মানে ভীষণ ভালো মানে আর কি, সেটা কিন্তু না। আমিও বলছি, মানে আমিও ভুক্তভোগী আর কি, আমরা সেই জন্যই বলছি। আর খুব ভালো একটা ভেটের মানে একটুখানি খবর নেবেন, অবশ্যই পাবেন। ডক্টর গোপাল সামন্ত আছেন, ভীষণ ভালো। আমি আমি তো ওনাকে প্রেফার করি, ওনাকেই দেখাই। সরি, গলাটা একটুখানি হয়ে গেছে, মানে ক্র্যাক হয়ে গেছে, কাশি হচ্ছে, সর্দি তো। ডক্টর কুনাল আছেন, উনিও ভীষণ ভালো। ওনার একটা ক্রেসও আছে, আন্তরিক ভেটেরিনারি। উনি চিকুর সময়তেও উনি, আপনারা হয়তো ওনাকে চিনবেন, খুব ভালো মানুষ, ওনাকে দেখাতে পারেন। আরও অনেক আছে, একটু বলবো খোঁজ নিয়ে দেখাবেন। আর হ্যাঁ, বাচ্চার বডির চেক আপটা কিন্তু আমি যেহেতু করি, আমি 3 মাস ছাড়া ছাড়া কিন্তু এই যে এই জিনিসটা হওয়ার পরে 3 মাস ছাড়া ছাড়া আমি করি রিপোর্ট। আপনারা কিন্তু চেষ্টা করবেন যে একটা মানে শেডউলের মধ্যে আনা, মানে বাচ্চার রিপোর্টটা আপনারা আপনাদের ব্লাড টেস্টের রিপোর্ট করাতেই হবে। সেখানে ধরুন ডাক্তারই আপনাকে বলে দেবে, আমি জাস্ট একটা মানে বলে দিচ্ছি একটা উপর দিয়ে, যে ক্রিয়েটিন বার্ন, তারপর আপনার এলএফটি, আর সব থেকে ইম্পর্টেন্ট পোকার যেটা আরটিপিসিআর, ওটা সব থেকে ইম্পর্টেন্ট। অনেক রকম প্যানেলের আছে, সেটা 4টে 10টা এরকম অনেক রকম আছে, যেটা আপনারা চাইবেন সেটা করাতে পারেন। আমি বলবো ফুল প্যানেলটাই করাতে, তাহলে আপনাদের একদমই পুরো মানে এটা সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে, জেনে যাবেন একটা। আর সিমটমগুলো আমি হালকা হালকা যেগুলো আমি দেখেছি পার্সোনালি আমি বলে দিই, সেটা হচ্ছে বাচ্চা, খুব জলি বাচ্চা কিন্তু হঠাৎ করে ঝিমিয়ে যাওয়া, 2 দিন ছাড়া ছাড়া গা গরম হওয়া, জ্বর হলে যেটা হয় আর কি। তো কি যেন বলছিলাম একটা, হ্যাঁ সিমটম, তো হ্যাঁ ওই ভীষণ বাচ্চা কিন্তু খুব জলি বাচ্চা কিন্তু হয়ে যায়, ওই যে আমার বর ঢুকছে, খুব জলি বাচ্চা নেতিয়ে যায়। সেকেন্ডলি হচ্ছে হালকা হালকা জ্বর আসতে থাকে, মানে 1-2 দিন ছাড়া ছাড়া ধরুন জ্বর আসবে, চোখে আস্তে আস্তে দেখবেন নোংরা আসছে, মিউকাস হবে চোখে আস্তে আস্তে, জ্বর হবে, ঘন ঘন জ্বর হবে, ইউরিন অ্যান্ড পটির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, পটির কালার হালকা হালকা একটু ডার্ক হবে, ব্ল্যাকিশ ব্ল্যাকিশ মানে ব্রাউন ব্ল্যাকিশ এরকম টাইপের হবে, ইউরিনের কালার প্রচণ্ড ইয়েলো, অ্যাজ ইফ যেন সর্ষের তেল হয়ে যাবে ওই কালারটা। আর আরও অনেক সিমটম আছে, সেটা সবার সবার আলাদা আলাদা সিমটমস। আমার বাচ্চার যেটা হয়েছিল যে ভীষণ টায়ার্ড, লেথার্জি, মানে এত দুরন্ত বাচ্চা হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে, এবং চোখে ওই যে জিনিসটা, যে চোখের মধ্যে নোংরা আসা, ওটা কিন্তু একদম ফার্স্ট সিমটম, মানে ওটা যদি আসে আপনাদের মানে একদম করে নিতে হবে, যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ডাক্তার গেলেই রিপোর্ট দেবে। আর বাচ্চাকে সুস্থ রাখতে গিয়ে, মানে সুস্থ রাখা কিন্তু মা বাবারই তো কর্তব্য। একটা মানুষ সন্তানকে যেরকম মা বাবা যত্ন করে বড় করে তোলে, বুকে আগলে রাখে, এরাও কিন্তু আমাদের কাছে অতটাই আপন। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানবেনই আমি কি মিন করছি। সেই জন্য ওরা যখন মানে ওদের ভালো রাখাটা কিন্তু সম্পূর্ণ আমাদেরই দায়িত্ব, ঠিক আছে? কেননা ওরা তো সব কিছু ছেড়ে আমাদের কাছেই আসে, এবং আমাদের অনেক রকম দুনিয়া হতে পারে, সেখানে আমাদের লেজার টাইমে আমরা কিছুক্ষণ ফোন দেখি, কিছুক্ষণ ধরুন গল্প করলাম বন্ধুদের সাথে, কিছুক্ষণ ফেসবুক করলাম, হোয়াটসঅ্যাপে চ্যাট করলাম, গেম খেললাম, টিভি দেখলাম, সিরিয়াল দেখলাম, কিন্তু ওদের জন্য কিন্তু আমরাই ওদের দুনিয়া। কেননা ওরা মানে ধ্যান জ্ঞান বলতে কিন্তু মা বাবাকেই বোঝে, যারা নিয়ে আসে, বা বাড়ির লোকের ফ্যামিলি মেম্বারসদেরই কিন্তু বোঝে। সেই জন্য ওদের যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু আপনাদেরই বুঝতে হবে। আর যেটা কথা বলা সেটা হচ্ছে, আমি ডাক্তারবাবুর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিখে দেবো কোথায় কোথায় উনি বসেন, বাট আমি যাকে দেখাই আমি কিন্তু তার ইনফরমেশনটাই দেবো, ঠিক আছে? আর ডাক্তারবাবু কিন্তু নিজের কন্ট্যাক্ট নাম্বার কারোর সাথে শেয়ার করেন না। আপনারা যদি দেখাতে চান, মোটামুটি আপনাকে ওই হাওড়াতে, যারা কলকাতার দিকে থাকেন তারা হাওড়াতে চলে আসবেন। হাওড়ার যে যোগমায়া আছে, যোগমায়ার পশু হাসপাতাল, অ্যানিম্যাল হসপিটাল, ওখানে ডাক্তারবাবু বসেন সকাল 10:30 থেকে দুপুর 2টো অবধি, ঠিক আছে? একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কেননা নাম লেখাতে হবে তো। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, সেই জন্য আপনাদের কিন্তু সেই টাইম বুঝে আসতে হবে। আর 2টোর পর ডাক্তারবাবু কিন্তু কোনো পেশেন্ট দেখেন না, খুব এমার্জেন্সি না হলে উনি দেখেন না, কেন উনিও তো একটু রেস্ট নেন। বাচ্চা নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। একা একা যদি কেউ যায় ওখানে, মানে
ধরুন বাচ্চার কোনো প্রবলেমস বা কিছু, ডাক্তারবাবু কিন্তু সেখানে কোনো রকম হেল্প করেন না। বাচ্চাকে উনি সামনে থেকে না দেখে কোনো রকম ওষুধ বা কোনো রকম মেডিকেশন বা কিছু কিন্তু উনি সাজেস্ট করেন না, বলেন না। অনেকে হয়তো ভাববেন যে আমার বাচ্চাকে তো আমি বাইরে নিয়ে যাই না, তাহলে কী করে এফেক্টেড হবে? আপনি বুঝতেও পারবেন না কী করে এফেক্টেড হবে, কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? সেই জন্য ওই ভ্রম থেকে যে আমার বাচ্চা বাড়িতে থাকে বলে, বা আমার তো রোজ আমি তো ডিওয়ার্মিং করাই, সেই জন্যে আর ভালো করে ওয়াশ করে করে সেই জন্য হবে না, সেটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিক আছে? আমি যখন এলাম, মানে আমার বাপের বাড়িতে ওই কেসটা হওয়ার পর যখন আমরা এখানে এসেছিলাম, আমরা কিন্তু গোটা বাড়ি ডেটল দিয়ে মুছে ভালো করে নিজেদের একদম ক্লিন করে টপ, মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি ক্লিন করে তবেই কিন্তু আমরা বাড়িতে এসেছি, বা ওর সাথে মানে হয়েছে। কিন্তু স্টিল আমার বাচ্চা যেহেতু আমি নিয়ে যাই, ওয়াকে নিয়ে যাই, সেখান থেকেও আসতে পারে। মানে আমরা ঠিক জানি না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা বুঝতে পারবো না যে কোথা থেকে আসছে, কিন্তু সিমটমগুলো এটা আপনাদের একটু চেকে রাখতে হবে। আর আমি একটা কাট আউট, মানে একটা ছোট্ট ওই রোগটার এটা কাট আউটটা আমি দিয়ে দেবো, যতটা পারবো ইনফরমেশন আমি স্ক্রিনের মধ্যে আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আমার বাচ্চা, যেটা আমি বলছি, সবার ভ্যাকসিনেশন করানো হয়। ভ্যাকসিনেশন কিন্তু আপনার বাচ্চার যেরকম ইমপ্রুভমেন্ট হবে সেই দেখে কিন্তু ডাক্তারবাবু ভ্যাকসিনেশন মানে ইনজেকশন করবেন। আমার বাচ্চার যেটা হয়েছিল একটু স্লো প্রোগ্রেস হচ্ছিল, সেই জন্য 6টা মতো ওকে 6টা না 7টা মতো ওকে ভ্যাকসিন নিতে হয়। সেটা ধরুন 2 উইকস 3 উইকস 1 মাসের ইন্টারভালে নিতে হয়, সেটা একটা কোর্স থাকে। তো এখন ভগবানের দয়ায় আমরা যে লাস্ট রিপোর্টটা করিয়েছি, এই 1 মাস আগে করিয়েছি রিপোর্টটা, তখন কিন্তু নট ডিটেক্টেড এসছে, কিন্তু তা বলে কিন্তু এই নয় যে সেটা আবার ফিরে আসতে পারে না। ডাক্তারবাবু কিন্তু আমাদের ফার্স্টেই বলে দিয়েছেন যে এটা কিন্তু পুরো মানে কিওর হওয়ার জিনিস নয়। রিপোর্ট করালেন আপনারা, সেখানে যদি নট ডিটেক্টেডও দেখায়, পরেও কিন্তু আফটার 1-2 মান্থসেও কিন্তু সেটা ফিরে আসতে পারে। সেই জন্যই বলছি বারবার যে রিপোর্টটা কিন্তু আপনাদের, মানে ব্লাড টেস্টটা আপনাদের মানে করিয়ে যেতে হবে। আমরা ডাক্তারের কাছে আপাতত নিয়ে যাচ্ছি না ওকে, কিন্তু আমরা কিন্তু রিপোর্টটা 3 মাস অন্তর অন্তর আমরা রিপোর্ট করাই। আর একটা কথা বলবো যে বাচ্চার ডায়েটটা ভালো রাখার একান্ত চেষ্টা করবেন। আর এটা যেহেতু লিভার কিডনিকে খুব মানে বাজেভাবে এফেক্ট করে, লিভার সাপোর্ট একটা সবসময় কিন্তু খাওয়াবেন। আমাকে তো মানে আমি তো সেইভাবেই ওকে করি। আর ডায়েটটা খুব ভালো রাখবেন, আর চেষ্টা করবেন যাতে কিবলস বা ডগ ফুডগুলো একটু অ্যাভয়েড করতে, হোম ফুড খাওয়ানোর চেষ্টা করবেন। হোম ফুডের মধ্যে ধরুন রক্ত হয় যে জিনিসগুলোয়, ব্লাড সেল এটাকে বাড়ানোর জন্য, ব্লাড কাউন্টটাকে বাড়ানোর জন্য। আর এই রোগে তো ব্লাড কাউন্ট প্রচণ্ড পড়ে যায়, অ্যানিমিক হয়ে যায়। তো সেই জন্যে একটুখানি ওই ধরুন বিট বা কুলেখাড়া আমি ইউজ করি, মানে সব প্রতিদিন না, ধরুন সপ্তাহে 1-2 দিন আপনারা ভেজিটেবলস দিয়ে বিট ফিট দিয়ে খাওয়াবেন। আর রাইস, চিকেন, এগস, ডিমটা বেশি খাওয়াবেন না। মানে আমাকে যেরকমভাবে ডাক্তার বলেছিলেন আমি সেইভাবেই বলছি। কুসুমটা ওদের জন্য খুব একটা ভালো না, এগ হোয়াইটটা খুবই ভালো। পেটটাকে ঠিক রাখার জন্য আমি মোটামুটি দইও দিই ওকে। প্রতিদিন দই খাওয়ালে ঠান্ডা লেগে যাবে, দইটা প্রতিদিন দেবেন না, মাঝে মাঝে দিতে পারেন ভাতের সাথে। আর রুটি দিতে পারেন যদি অ্যালার্জিক না হয়। জেনারেলি অনেকেই রুটি খায়, আমার বাচ্চাও খায়। একটু দেখে নেবেন, দেখে নেওয়াটা বেটার। হ্যাঁ, আবারও বলছি, ডগ ফুড থেকে যতটা পারবেন দূরে রাখবেন, কেননা ওটা যতই হোক একটা প্যাকেজ, তো কেমিক্যাল একটু না হলেও থাকেই। তো সেই জন্য বাচ্চার বডিতে ওইটা মানে না খাইয়ে ওদের একটুখানি বাড়িতে রান্না করে খাওয়ানোটাই আমার মনে হয় ভালো, বাচ্চাকে যদি ভালো রাখতে হয়, সব থেকে বড় কথা। আর প্লিজ এরকম লোককে জিজ্ঞেস করা যে আমার বাচ্চার এরকম হয়েছে, প্লিজ সলিউশন দিন বা কী করব, এগুলো করবেন না। কেননা যত মত ততপদ, লোকে অনেক কথা বলবে, আলটিমেট কিন্তু ওগুলো করতে করতে দেখবেন কিছুই কাজ হয়নি। লাস্ট মোমেন্টে গিয়ে যখন আপনারা দেখবেন কিছু করার থাকবে না। তার থেকে বরঞ্চ আপনাদের বাচ্চা আপনারা জানবেন কিভাবে কেয়ার করবেন, কেননা মা বাবার থেকে বেশি কিন্তু কেউ বোঝে না, আর কেয়ার করতেও পারে না, সেটা লোকে যাই বলুক। মানুষ বোঝার আগেই না রোগটা খুব বেশিভাবে বাচ্চাদের হার্ম করে দিচ্ছে। এই জন্য না এই রোগটা নিয়ে একটু আপনারা রিসার্চ করবেন। রিসার্চ মানে কি, গুগল বাবা জিন্দাবাদ, গুগলে সব কিছু পাওয়া যায়। যে ওষুধগুলো খাওয়াবেন বাচ্চাকে, একটুখানি ফর্মুলেশনগুলো বা কম্পোজিশনগুলো একটুখানি গুগলে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আরটিপিসিআর করতে গেলেও, আরটিপিসিআর আমি আপনাদের বলে দিচ্ছি, দুটো জায়গা থেকে আপনারা করাতে পারেন। একটা গভর্নমেন্টের জায়গা থেকেও করাতে পারেন, গভর্নমেন্টেরও আছে, একটা প্রাইভেটও আছে। প্রাইভেটে যেরকম আমরা করাতাম এমডিভিআরের নাম্বার আমি মানে এটা আমাদের যে ডেসক্রিপশনটা থাকবে ইউটিউবের, আমি সেটাতে দিয়ে দেবো। এবং
যেটা আপনার গভর্নমেন্টেরটা, সেটাও আমি একটা স্ক্রিনশটও দিয়ে দেবো, আর তার সাথে সাথে আপনাদের সুবিধার জন্য আমি নাম্বারটাও কিন্তু লিখে দেবো। ঠিক আছে, এই দুটো থেকে করতে পারেন, প্রচণ্ড ট্রাস্টেড, আমরা সবাই এখান থেকেই করিয়েছি। আর আশেপাশে যা দেখছি যে সব বাবা মায়েদের কোল ফাঁকা করে বাচ্চারা চলে যাচ্ছে শুধুমাত্র এই রোগটার জন্য, আর ম্যাক্সিমাম আমি যা দেখছি ওই লিভার খারাপ নয়তো কিডনি খারাপ, আর ডাক্তারের কাছে নিয়ে গেলেও এতটাও লেট হয়ে যাচ্ছে না, এতটাই লাস্ট মোমেন্টে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। ডাক্তারও বলছে যে আমাদের কিছু করার নেই। সত্যি কথা যে যদি 80% হয়ে যায় সেখানে কিন্তু আর মেডিকেশনও কাজ করবে না। সেই জন্য বাবা মায়েদের কিন্তু একটুখানি কেয়ারফুল থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, বাচ্চা সম্পর্কে একটুখানি নজর দিয়ে রাখতে হবে, তাদের মুভমেন্টসগুলো, খাওয়া দাওয়ার মানে টাইপটা, যে খাচ্ছে কি খাচ্ছে না এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর রিলেটিভস বলুন, আমার ফ্যামিলি মেম্বার যারা আমার থেকে জিনিসপত্র বিজনেসের এতে বলছি আমি, তাদের বাড়িতেও যে আছে না, প্রচুর বাচ্চা কিন্তু মানে চলে যাচ্ছে, মানে ওই গোল্ডেন ব্রিজ ক্রস করে ভগবানের কাছে চলে যাচ্ছেন। এটা যেটা বললাম যে খুব হার্ট ব্রেকিং, ভাবতেও খুব কষ্ট লাগে। আর মায়া ত্যাগ করে যাওয়া, এটা মানে এটা বাবা মার ওপর যে কীরকম একটা এফেক্ট ফেলে, এটা তো আমি খুব ভালো করে জানি। তো সেই জন্যই বলছি, যাই হোক, ওই জন্যই আজকে ভিডিওটা করা। খুব ভালো থাকবেন আপনারা। আমি যে বললাম যে যা পারবো আমি ইনফরমেশন যতটা পারবো এই ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওটা করার বললাম আমি অনেক দিন ধরে ইচ্ছা ছিল, কিন্তু আজকেও যে সকালে একটা খবর পেলাম আমাদের পাশের বাড়িতে, এটা শুনে না এতটা মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম যে না ভিডিওটা বেরিয়ে তো যাবোই, তার আগে ভিডিওটা একটা ছোট্ট করে আপনাদের ছেড়ে দিই। হয়তো ছোট হয়নি, অনেকটাই লম্বা হয়ে গেছে, আশা করছি একটু হলেও আপনাদের ইনফরমেশন দিতে পেরেছি। সবাই খুব ভালো থাকবেন, বাচ্চা নিয়ে ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।